আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলবদ্ধ সয়াবিন তেলের সরবরাহ। ৮ টাকা দাম বৃদ্ধির পর প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। এদিকে কেজি প্রতি ৩ টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, নাজিরশাইল ৮০ টাকার উপরে এবং BR-28 বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬২ টাকায়। আলুর দাম কিছুটা কমেছে, দেশি পুরাতন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায় আর নতুন আলু ৭০ টাকায়। বেশ খানিকটা কমলেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। দাম বৃদ্ধি ঘোষণা পরে পরিস্থিতি মোটামুটি তেমন একটা স্বাভাবিক হয়নি। এখনো দাম বাড়ছে আপনার প্রতি লিটারে ৮ টাকা, এখন আপনার ১৭৫ টাকা লিটার বিক্রি করতেছি। পুরান চাল যেগুলো ওগুলোর দাম 1 কেজিতে 2 থেকে 3 টাকা বাড়ছে, আর নতুন চাল যেগুলো ওগুলা কেজিতে 1 থেকে 2 টাকা বাড়ছে। পুরান আলুর দামও একটু কমছে আর নতুন আলুর দামও কমছে। নতুন আলু বিক্রি করতেছি আমরা 70 টাকা কেজি। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন যে বরিশালে চালের বাজারের দর কেমন দেখছেন এবং তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের বাজার কিন্তু একদমই ওঠানামা করছে। তবে যে তথ্যটি আপনি সরাসরি জানতে চেয়েছেন যে চালের বাজার, বরিশালে কিন্তু এখন পর্যন্ত চালের বাজার নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশালের যারা পাইকারি চালের আড়ত যাদের রয়েছে এবং খুচরোভাবে যারা চাল বিক্রি করছে, তারা বলছেন যে সেই যে চালের গত 1 মাস আগে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ সে 25 কেজির বস্তায় যে 150 টাকা বৃদ্ধি পেয়েছে এবং 150 টাকার মতো 200 টাকা 300 টাকার মতো বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু কোনো কারণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অপরদিকে আলু পেঁয়াজের যে দামটি গত সপ্তাহে যেভাবে ছিল, এই সপ্তাহে কিন্তু একইভাবে রয়েছে, বা কেজি প্রতি 3 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে 75 থেকে 78 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। এর মধ্যে সয়াবিন তেলের যে বিষয়টি, সেটি কিন্তু এখন পর্যন্ত বরিশালের বাজারে আসেনি। আমরা দেখেছি বোতলজাত এবং প্যাকেটজাত যে সয়াবিন তেল, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে খুচরো সয়াবিন তেল কিন্তু বরিশালের বাজারে এখন চলছে, তারও কিন্তু দাম 50 থেকে 60 টাকা লিটারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি কাঁচা শাকসবজির বিষয় বলতে চাই, আপনি জানবেন যে বরিশালের চারপাশে কিন্তু এই কাঁচা শাকসবজি কিন্তু বরিশালে উৎপাদন হচ্ছে এবং বরিশাল শহরে এর চাহিদা মেটায়, কিন্তু এরপরও কিন্তু এর বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে এবং কৃষি বিপণন কর্মকর্তার সাথে, তারা বলছেন যে তাদের আসলে বাজার মনিটরিং কার্যক্রম চলছে, খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আমরা গরুর মাংসের দোকানের সাথে যেমনটি কথা বলেছি, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু কোনো কারণেই দাম কমেনি, সেই 750 টাকার বিক্রি হচ্ছে। তবে বরিশালে আপনি জানবেন বেশ কিছু বাজার রয়েছে, এই বাজারগুলোতে প্রকারভেদে এক এক জায়গায় এক এক রকমের ভাবে বিক্রি করছে। আর খাসির মাংস কিন্তু সেই 1100 টাকা 1150 টাকায় বরিশালে বিক্রি হচ্ছে, এটাও কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ হয়। গোটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুক্রবার কিন্তু কাঁচামরিচ, শসা এবং টমেটোর চাহিদাটা বেশি থাকে, কিন্তু সেই কাঁচামরিচ কিন্তু বরিশালের বাজারে এখনো বিক্রি হচ্ছে 120 টাকার মতো। তো সব মিলিয়ে যে অবস্থাটি, সেটা হচ্ছে বরিশালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এখন দরকার প্রশাসনের সঠিক তদারকি। হাবিবা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। সারা দেশে জেঁকে বসেছে শীত, কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস যেন শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পঞ্চগড়ে ভোর 6টায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ, ফলে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে যানবাহন। এদিকে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর কুড়িগ্রামে শীতের দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। উত্তরের হিমেল বাতাসের কারণে দিনাজপুরের হিলিতেও বেড়েছে শীতের মাত্রা। টাঙ্গাইলে কুয়াশা ও ঠান্ডা বাতাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আরও 2-3 দিন এমন অবস্থা থাকবে বলছে আবহাওয়া অধিদপ্তর। যে শৈত্যপ্রবাহ চলছে, এটা বিশেষ করে পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা এইসব জায়গায় তাপমাত্রা 10-এর নিচে নেমে গেছে। সারা দেশে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা আছে, এই জন্য প্রচণ্ড শীত অনুভূত হবে এবং এটা আগামী আরও কয়েকদিন যেহেতু কুয়াশা থাকবে, তাপমাত্রা ওইভাবে আপনার উঠবে না। উপরন্ত কোনো এক জায়গায় তাপমাত্রা আরও কমে যেতে পারে। তবে আমরা আশা করছি যে 3-4 দিন পরে একটু তাপমাত্রা বাড়বে। সাপ্তাহিক ছুটির দিনেও বায়ু দূষণে বিশ্বে 126তম নগরীর মধ্যে শীর্ষে রাজধানী ঢাকা। শুক্রবার সকাল 8:30টায় ঢাকার বায়ুর মান ছিল
262। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করে সুইজারল্যান্ডের ভিত্তিক প্রতিষ্ঠান IQAir। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক সূচকের মাধ্যমে বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে। ঢাকার মার্কিন দূতাবাসে আজ বায়ু দূষণ 308, পুরান ঢাকার বেচারাম দেউরিতে 293 ও ইস্টার্ন হাউজিংয়ে 283। এদিন বিশ্বের বায়ু দূষণে 217 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। বায়ু দূষণ থেকে রক্ষা পেতে IQAir এর পরামর্শ হলো ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। এছাড়া ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ IQAir এর। কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে সম্মাননার স্মারক ও উপহার প্রদান চলছে। দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি সেই আয়োজনের অনুষ্ঠানে। বক্তব্য রাখছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম। আমরা অন্তত যখন আমার এই উত্তর কিংবা চাপাই এই পার্সপেক্টিভ আসবে, আমরা যেন ব্যক্তিগত কিংবা ছোট্ট গোষ্ঠীগত স্বার্থগুলোকে উপেক্ষা করার মানসিকতা দেখাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকে, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয়তো খুনি, হয়তো কোনো ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে সংগ্রামের রাজপথে, অথবা বিজয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সার্জিস আলমের বক্তব্যের অংশবিশেষ। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও 85 বাংলাদেশি দেশে ফিরেছে। সকাল 7:21 পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তারা দেশে ফিরে আসে। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার AT0680 ফ্লাইটে তারা দেশে আসেন। সব মিলিয়ে এ পর্যন্ত 16টি ফ্লাইটের সর্বমোট 148 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দেশে ফিরে আসা এই সকল নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ। প্রত্যেক ব্যক্তিকে 5,000 টাকা প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে IOM। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 11 মাসের লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মংডু টাউনশিপের দক্ষিণে দেশটির বর্ডার গার্ড পুলিশের বিজিবি সর্বশেষ 5 নম্বর সীমান্ত ব্যাটালিয়নটিও দখলে নেয় তারা। মংডু আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের দুই পারেই রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। রাখাইন রাজ্যে 5 লাখের মতন রোহিঙ্গা এখনো বসবাস করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়নের সর্বোচ্চ প্রচেষ্টায় সেনাবাহিনীকে কাজে লাগানোর অঙ্গীকার করেছেন। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত তিনি সেনাবাহিনীকে কাজে লাগাবেন। সাধারণত অভ্যন্তরীণ আইন প্রয়োগে সেনাবাহিনীর ব্যবহার সীমিত রাখার জন্য একটি মার্কিন আইন রয়েছে, কিন্তু ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে তাদের দেশের প্রতি আক্রমণ হিসেবে দেখছেন। Vamos a iniciar la mayor deportación masiva de la historia de nuestro país, porque no tenemos বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের শেষ দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ট্রফি প্রদর্শন চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি জানাবেন যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন কতক্ষণ চলবে এবং দর্শনার্থীরা কি বলছেন? হ্যাঁ ভাই, হ্যালো হ্যালো
খাদিজা, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে আমি আছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে, এবং এখানে কিন্তু আজকে চতুর্থ দিনের মতো আজকে ট্রফি প্রদর্শনী করা হবে। এবং আমরা জানি যে গত 9 ডিসেম্বর ট্রফিটি কিন্তু বাংলাদেশে এসেছিল, এবং 10 ডিসেম্বর ট্রফিটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে, এবং সেখানে কিন্তু 11 ডিসেম্বর লাবণী পয়েন্টে ট্রফিটি প্রদর্শনী করা হয়েছিল, দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। এবং পরদিন বসুন্ধরা সিটিতে দর্শকদের জন্য কিন্তু আরও একবার ট্রফিটি আসলে উন্মোচন করা হয়, এবং সেখানে কিন্তু প্রদর্শনীতে রাখা হয়। এবং আজকে ট্রফিটির শেষ দিন প্রদর্শনী, এই দিনে কিন্তু আজকে মিরপুর হোম অফ ক্রিকেটে আজকে ট্রফিটি এসেছে, এবং এইখানে কিন্তু আজকে মূলত বোর্ড কর্তা, তারপরে আপনার নারী এবং পুরুষ দল যারা রয়েছে, তাদের মধ্যে সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটার যারা রয়েছে, তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ট্রফি প্রদর্শনীটি করা হচ্ছে। একই সাথে আমি যদি বলি যে সকাল 11টা থেকে এখানে ট্রফি প্রদর্শনী করার কথা ছিল, কিন্তু আসলে এখনো পর্যন্ত আসলে আমরা যদি বলি যে ঠিক বেশি আকারে আমরা প্লেয়ার আমরা এখন পর্যন্ত দেখতে পারি না। তার একটা কারণ কিন্তু অবশ্যই যে আমরা জানি যে এনসিএল চলছে এখন, এনসিএলের কারণে কিন্তু বেশিরভাগ ক্রিকেটারই এখন সিলেটে অবস্থান করছে। এই জন্য আসলে আমরা জানি যে ক্রিকেটারদের একটা শূন্যতা এখানে আগে থেকে থাকবে, এরকম একটা আশঙ্কা ছিল আগে থেকে, এবং সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। একই সাথে আসলে যদি বলি যে যেহেতু আজকে শুক্রবার, কিছুক্ষণ পর জুম্মার নামাজ, তার আগেও আসলে বিসিবির বোর্ড কর্তারা আসবেন এরকম একটা ব্যাপার ছিল, বা এরকম একটা কথা ছিল। এখনো পর্যন্ত কিন্তু আসলে খুব বেশি বোর্ড কর্তা কিংবা ক্রীড়া সংগঠকদের কিন্তু আজকে এখনো পর্যন্ত দেখা যায়নি। সেক্ষেত্রে আসলে যে বলা যায় যে আজকে প্রদর্শনীটা কিন্তু চলবে 3টা পর্যন্ত, এবং 3টার পরে অর্থাৎ আজকে কিন্তু চতুর্থ দিন ট্রফি প্রদর্শনী, এবং আজকে শেষ হওয়ার পরে ট্রফিটি কিন্তু সাউথ আফ্রিকার উদ্দেশ্যে চলে যাবে। মিরপুর থেকে ট্রফি প্রদর্শনী নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে রাফি আমিন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।